আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই শুনতে পাচ্ছ আমাকে? Yes, sir. সবাই শুনছো? Yes, sir. আমাদের আগে ক্লাস ছিল 11টা থেকে। Yes, sir. Yes, sir. আচ্ছা, আমরা স্টার্ট করি। ক্লাসে আমরা বলছিলাম যে একটা জিনিস দেখে আসার জন্য এই ক্রিস্টাল সাইজ তোমরা কিভাবে মেজার করবা। তো আমরা ওইটা একটু ডিসকাস করতে থাকি, আমরাও ঢুকতে থাকি, আসতে থাকি, অ্যাড হতে থাকি। স্ক্রিন শেয়ারে যাচ্ছি। দেখতে পাচ্ছ? Yes, sir. তাহলে এটা করো যে একটা আমরা কতদিন তো এটা দেখেছো, সবাই যেটা বুঝছো নিশ্চয়ই, যে একটা ক্রিস্টাল সাইজ কিভাবে মেজার করা হয় এক্সরে দেখে। এই জিনিসটা আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করছিলাম। হ্যাঁ, তো এখন তোমরা একটা ক্যালকুলেশন করো, বের করো। আমি বলছি প্যারামিটার গুলা। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ 3.15। হ্যাঁ, ইকুয়েশন দেওয়া আছে, যদি তোমরা এটা Yes, sir. একটু প্র্যাকটিসের জন্য করাতে দেখি। আচ্ছা, এখানে দেখো, তুমি ধরো একটা মেটেরিয়াল থেকে একটা এক্সরে ডিফ্লেকশন প্যাটার্ন নিয়েছো, সেখানে অনেকগুলো পিক। সাপোজ তুমি একটা পিক চুজ করেছো, যে পিকটার এই 2θ1 2θ2 ভ্যালুটা তোমরা দেখো। 2θ1 ভ্যালু হচ্ছে 36 ডিগ্রি, আর 2θ2 হচ্ছে 33.4 ডিগ্রি। বুঝছো? Yes, sir. Yes, sir. তারপর যেটা লেখো যে এখান থেকে যেটা লিখবে যে তোমার যে ইনসিডেন্ট ইমেজ যে রেডিয়েশন, এটা আমরা ধরে নিচ্ছি এটা মলিবডেনাম কে আলফা। ওয়েভলেন্থ হচ্ছে, মানে মলিবডেনাম কে আলফা সমান হচ্ছে 0.709 অ্যাংস্ট্রম। তাহলে ওই মেটেরিয়ালের ক্রিস্টাল সাইজটা কি হবে, এটা মেজার করে তো দেখি। স্যার 2θ1 আর 2θ2 এর ভ্যালুটা আরেকবার বলবেন? 2θ1 হচ্ছে 36 ডিগ্রি, আর 2θ2 হচ্ছে 33.4 ডিগ্রি। স্যার 32.4 ডিগ্রি। 33.4 ডিগ্রি। স্যার থ্যাংক ইউ। এটা একটু করো।
স্যার আনসার আসে 1.71 ন্যানোমিটার। 1.71 ন্যানোমিটার। অন্যদের কি অবস্থা? পয়েন্ট 9 ধরে করছে তো, 0.9 ল্যামডা। জি স্যার। কত পারছে তোমার বললা? 1.71 ন্যানোমিটার। 1.71 ন্যানোমিটার। অন্যদের কি অবস্থা? আর কি করতে পারছো? স্যার আমি করেছি, আমার একটা ডিফারেন্ট আসতেছে সুমিতের রেজাল্ট থেকে। 3.42 ন্যানোমিটার আসছে। 3.42 ন্যানোমিটার। আর আমি কে বলছো? আমি স্যার রোল 5 হচ্ছে 5.97 ইনটু 10 টু দি পাওয়ার -11 আসছে আমার। তবে ডিফার করে যাচ্ছে, তার মানে এখানে ধরার মধ্যে কিছু সমস্যা আছে। এখানে দেখো ল্যামডা যেটা ধরেছো সেটা তো 0.701 অ্যাংস্ট্রম, তাই না? আর বিটা কত ধরেছো? বি এর ভ্যালু কত? আর 1.3 মানে হচ্ছে θ1 - θ2। ইয়ার বি কত হয়েছে? সুমিতের বি কত হয়েছে? স্যার বি রেডিয়ানসে নিতে হবে না? হ্যাঁ, রেডিয়ান্সে নিতে হবে। 3.38 ন্যানোমিটার আসছে। বিটা কত আসতেছে? সো বিটা 1.3 ডিগ্রি আসে, আর রেডিয়ানসে নিলে 0.023 রেডিয়ান। হ্যাঁ, এটা পয়েন্ট ইয়াতে কনভার্ট করতে হবে। জি স্যার, আমি আগে ক্যালকুলেশনে ভুল করেছিলাম বোধহয়। এখন এসে 3.42 ন্যানোমিটার। হ্যাঁ, তার মানে এখানে তোমাদের পার্থক্য হলো বিটা অনেকে ডিগ্রিতে করে ফেলছো, আবার রেডিয়ান, এটা রেডিয়ানে কনভার্ট করতে হবে। জি স্যার। ঠিক আছে, এইটুকু, আর কিছু না। ল্যামডা, আর এখানে অনেক হয়তো ভুল করতে পারো যে থিটা বির জায়গায় 2 থিটা বি বসায় ফেলতে পারো। cos থিটা বি যেটা আছে না, ড্র্যাগ অ্যাঙ্গেল, এটা কিন্তু 2 থিটা বি বের করে এটাকে হাফ করে নিতে হবে। কথা কি বুঝছো? এছাড়া সবাই রেজাল্ট একই আসার কথা। হয়তো তোমাদের সমস্যা হতে পারে, এখানে তোমরা কেউ রেডিয়ানে কনভার্ট করনি, অথবা কেউ আবার এখানে থিটার বির জায়গায় 2 থিটা বি বসিয়ে দিয়েছো। এছাড়া আর এখানে কোনো সমস্যা হওয়ার কথা না, একই রেজাল্ট আসার কথা। বুঝছো সবাই? ইয়েস স্যার। এটা এই জন্য দেখো, এটা খুব ইজি, মানে যে জায়গাটা তোমাদের গ্যাপ হবে সেটা দেখানোর জন্য এটা করানো। ঠিক আছে, আমরা তাহলে নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট ক্লাসে, আজকের ক্লাসে এত কম কেন আজকে তোমাদের অ্যাটেন্ডেন্স? মাত্র 29। শিওর না স্যার। তোমাদের আগের ক্লাসে কি এরকম ছিল? আমাদের প্রিভিয়াস ক্লাসে কি একই অ্যাটেন্ডেন্স ছিল? খেয়াল করিনি স্যার। খেয়াল করো না? সিআর কোথায়? আগত সিআর আছে আজকে? না, সিআর নাই। এই যে 12:15 বেজে যাচ্ছে, মাত্র 30 জন আজকে। ইম্পর্টেন্ট ক্লাস তো, এখন তো এক্সাইটেড, তুমি যত শেষের দিকে যাচ্ছ ইন্টারেস্টিং পার্ট এবং ইম্পর্টেন্ট ক্লাস, এটা মিস করলে তো পরে কিছুই বুঝবে না যারা অ্যাবসেন্ট থাকবে। আজকের ক্লাসে স্যার থিওরিটা একটু কমপ্লিকেটেড ছিল, আজকে এটা হতে চলেছে আর কি। হ্যাঁ, সেটাই, কমপ্লিকেটেড সহজভাবে বোঝানোর জন্যই তো আজকে থাকা দরকার ছিল সবাই। এটা অনেক কমপ্লিকেটেড, কিন্তু আমি অনেক সহজ সিম্পল করে নিয়ে আসছি। এত কমপ্লিকেটেড হয়ে তো আমাদের যাওয়ার দরকার না, আমাদের স্টেজের দরকার নেই। আমি আগে বলছি আমরা সরাসরি প্র্যাকটিক্যালি আমরা কি করতেছি সেইভাবে আমরা আসতেছি। তো আজকে সিআর নাই। সিআর নাই আজকে। সূর্য মনে হয় নাই স্যার। স্যার সিআর এর হচ্ছে একটা প্রেজেন্টেশন ছিল আজকে কনফারেন্সে। আর সিআর আরেকজন আসছে না? সিআর আরেকজন আছে না তোমাদের? আমার কথা শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। জি স্যার। কে আর সিআর কে আরেকজন? কি সেকেন্ড সিআরও নাই?
স্যার ও কথা অ্যাবসেন্ট বলো। মনে হচ্ছে। দুজনই অ্যাবসেন্ট? জি স্যার। তাহলে কেমন হবে? আমরা শুরু করি, ঠিক আছে? এখন তো অপেক্ষা করা তো যাবে না, জি স্যার। শেষ করতে পারবো না আজকে। তোমরা নিশ্চয়ই পড়ে আসছো আজকেরটা কি? ইয়েস স্যার। হ্যাঁ, এখানে আজকে আমরা দেখবো মানে এখন আমরা যতই শেষের দিকে আসতেছি ততই আমরা আমাদের প্র্যাকটিক্যাল ফিল্ডে চলে যাচ্ছি। প্র্যাকটিক্যাল ফিল্ড মানে প্র্যাকটিক্যালি আমরা কিভাবে ক্যারেক্টারাইজ করব। আজকে হচ্ছে যে ডিফ্লেকশন ইন্টেন্সিটি স্ক্যাটারিং স্ট্রাকচার ফ্যাক্টর ক্যালকুলেশন, এটা হচ্ছে আমাদের আজকের লেকচারের টাইটেল। আর তুমি যখন এই লেকচারটা শেষ করবা তখন তুমি কি জানতে পারবা যে কিভাবে ডিফ্লেকশন স্ক্যাটারিং হচ্ছে, এই এক্স-রে বিমের G2 interaction with atom, electron, cell ইত্যাদি। তারপর কিভাবে একটা ইলেকট্রনের মাধ্যমে স্ক্যাটারিং হচ্ছে অ্যাটমের মাধ্যমে, ইউনিট সেলের মাধ্যমে, এবং এই স্ক্যাটারিং থেকে কিভাবে তুমি ইন্টেন্সিটি ক্যালকুলেট করতে পারো। কেননা এই ইন্টেন্সিটি হচ্ছে ইম্পর্টেন্ট। ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করবে তোমার পিকটা ভিজুয়াল হবে কি হবে না। তা নাহলে ও ব্যাকগ্রাউন্ডে পড়ে থাকবে। ব্যাকগ্রাউন্ড মানে কি? বেস লাইনে পড়ে থাকবে, এক্সাইডির বেস লাইনে পড়ে থাকবে। পিক আসা মানে হচ্ছে যে এখানে ইন্টেন্সিটি শো করা, ডিফ্লেকশন হওয়া। এখন ডিফ্লেকশন হয়ে যদি ইন্টেন্সিটি খুব কম হয় তখন দেখা যাবে যে এটা বেস লাইনের মধ্যে পড়ে আছে। তারপর হচ্ছে যে ভ্যালিডেট দ্য প্লেনস অফ ডিফ্লেকশন অফ ক্রিস্টাল। একটা ক্রিস্টাল সিস্টেমে কোন কোন প্লেন থেকে তোমার ডিফ্লেকশন হবে তুমি আজকে লেকচারে তো এটা জানতে পারবা। এটা একটা ইন্টারেস্টিং পার্ট যে এই একটা এফসিসি ক্রিস্টাল, একটা বিসিসি ক্রিস্টাল অথবা একটা কি বলে বডি সেন্টার ক্রিস্টাল, এরকম ক্রিস্টালে তাহলে ইয়েটা কি হবে, এই যে কোন কোন প্লেন থেকে তোমার ডিফ্লেকশন হবে এই জিনিসটা জানতে পারো আজকে ক্লাসের পরে। এই জন্য আজকে ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ছিল। পরের ক্লাস আরো, আজকের ক্লাসটা না বুঝলে পরের ক্লাসটা বুঝতে একটু কষ্ট হবে। যাই হোক আমরা আগাই। এখন এই যে ডিফ্লেকশন ইন্টেন্সিটি, এটা সম্পর্কে তোমাদের মধ্যে থেকে একজন বলো। রোল 14 আছো? রোল 14 13 আছো? আমি কিন্তু এখন তাইলে যাদেরকে বলবো অ্যাবসেন্ট থাকবে আমি অ্যাবসেন্ট দিয়ে দিব আর কি, পরে আবার ইয়া করে এনশিওর করবো, কিন্তু এখন আমি অ্যাবসেন্ট দিয়ে দিচ্ছি আর কি, যারা রেসপন্স করবা না। শুনতেছো আমার কথা? তোমরা কি শুনতেছো? জি স্যার, জি স্যার শোনা যাচ্ছে। মানে যারা রেসপন্স করবে না আমাদেরকে অ্যাবসেন্ট ধরবো, বুঝছো? রোল 14 আছো? নাই, অ্যাবসেন্ট। রোল 13 আছো? নাই। রোল 15 আছো? নাই। কি ব্যাপার? 9 আছো নাকি? 9? তোমরা শুনতে পাচ্ছ তো আমার কথা? ইয়েস ইয়েস স্যার। স্যার। 9 আছো? 17 আছো? রোল 17? রোল 17 আছো? নাই। 19 আছো? 19? ইয়েস স্যার। রোল 19 আছো? জি স্যার। কি নাম তোমার? স্যার রাফাত হোসেন অঙ্কন। রাফাত হোসেন। তুমি ভিডিও অন করো, অন করে যে স্লাইডটা ওপেন করলাম এটা কি বুঝছো একটু আমাদের একটু বলো। স্যার আমার কাছে এই মুহূর্তে ওয়েবক্যাম নাই। ওয়েবক্যাম নাই? আচ্ছা ঠিক আছে, তাহলে বলো, এমনি বলো। আমার স্লাইডটা তো দেখতেছো তুমি? জি স্যার, সেটা দেখতে পাচ্ছি। হ্যাঁ বলো। স্যার এখানে হচ্ছে একটা অ্যাটমিক পজিশন, হচ্ছে অ্যাটমের পজিশনটা বের করা যায় হচ্ছে আমি যেই রেটা পাচ্ছি তার ইন্টেন্সিটি মেজার করে। মানে স্লাইড দিয়ে প্রথম আমরা যে সামনে স্লাইডটা দিয়ে এটা কি বুঝাতে চাচ্ছি? স্যার এখানে বলছে যে অ্যাটমের পজিশনটা হচ্ছে মূল কথাটা কি স্লাইডে? জি স্যার, অ্যাটমের পজিশনটা হচ্ছে ডিফ্র্যাক্টেড যে বিমটা আছে তার ইন্টেন্সিটি থেকে মেজার করা যাচ্ছে অবজার্ভ করে। আর এখানে একটা মানে এক্সাক্ট রিলেশনটা এস্টাবলিশ করাটাই হচ্ছে মেইন পারপাস।
হ্যাঁ, তারপর এবার স্লাইডের লাইনগুলো দেখে একটু এক্সপ্লেন করো। আচ্ছা স্যার, ফার্স্ট লাইনে বলছে যে ইন্টেন্সিটি অফ a diffracted beam is changed not necessarily to zero by any change in atomic position, and conversely we can determine atomic position by observation of diffracted intensities. মানে এখানে বলছে স্যার যে diffracted intensities অবজার্ভ করে atomic position ডিটারমাইন করা যাবে, আর atomic position চেঞ্জ হলে হচ্ছে diffracted beamও চেঞ্জ হবে, জিরোতে চেঞ্জ হবে এমনটা না, মানে diffracted beam এর ইন্টেন্সিটি চেঞ্জ হবে আর কি, ওটা বলছে। হ্যাঁ, ঠিক আছে। আর এরপরে বলছে স্যার যে অ্যাটমের পজিশন আর ইন্টেন্সিটি এর মাঝখানে একটা এক্সাক্ট রিলেশন এস্টাবলিশ করাটাই হচ্ছে মেইন পারপাস। আর এর পরের লাইনে বলছে স্যার দ্য প্রবলেম ইজ কমপ্লেক্স বিকজ অফ মেনি ভেরিয়েবলস ইনভলভড, মানে এই কাজটা করা কিছুটা কমপ্লেক্স কারণ এখানে অনেকগুলো ভেরিয়েবল ইনভলভড আছে। আর স্যার এই ফিগার দিয়ে বুঝাইছে যে এখানে মানে এখানে একটা বেস সেন্টার আর এটা হচ্ছে একটা বডি সেন্টার ইউনিট সেল। এখানে হচ্ছে স্যার এক্স রে এগুলো হচ্ছে মানে ইন্ডিভিজুয়াল অ্যাটম দিয়ে হচ্ছে স্ক্যাটার্ড হয়, আর মানে অ্যাট ফার্স্ট এন্ড দেন ফাইনালি হচ্ছে সবগুলো অ্যাটম দিয়ে হচ্ছে স্ক্যাটার্ড হয় এক্স রে, মানে এক্স রে এগুলো। প্রথম যে আমি এক কথা বলি, যে প্রথম কথা চলে আসছে এখানে, যেটা বলতে চাচ্ছে যে যে তোমার ডিফ্লেকশন যে হবে, তোমার যে ডিফ্লেকশনের ইন্টেন্সিটিটা ভেরি করবে, এটা চেঞ্জ হবে। এটা কিসের উপর ডিপেন্ড করবে? এটা হচ্ছে একটা সেলের মধ্যে অ্যাটমের পজিশন কোথায় এটার উপর। কারণ তুমি যে ইনসিডেন্ট বিমটা পাঠাচ্ছ এটা একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এটা যখন অ্যাটমের উপর পড়বে তখন অ্যাটমের মধ্যে ইলেকট্রন গুলো আছে, আমরা এটা পরের স্লাইডগুলোতে দেখবো, সেখানে ইন্টারেকশন হয়ে সেখানে একটা স্ক্যাটার্ড হয়ে, মানে ওই বিমটা স্ক্যাটার্ড হয়ে এটা ডিফ্লেক্টেড হতে থাকবে, এবং এই ডিফ্লেকশনটা ইন্টেন্সিটি চেঞ্জ হবে। এটা ডিপেন্ড করবে হচ্ছে যে তোমার ক্রিস্টালটা কি, তোমার এটা যদি বেস সেন্টার্ড হয় একরকম হবে, বডি সেন্টার্ড, এইচসিসি, এইচসিবি, এরকম ডিফারেন্ট ক্রিস্টালের জন্য। কারণ ডিফারেন্ট ক্রিস্টালে তোমরা জানো যে অ্যাটমিক পজিশন ডিফার করে, এই হচ্ছে মেইন। সেকেন্ড যেটা হচ্ছে যে এখানে পরের ফিগারটা যেটা দেখালো, এটা দুটো জিনিস, এটা একটা ফান্ডামেন্টাল জিনিস। এই ফিগারটা কেউ কি এক্সপ্লেন করতে পারো? পরের ফিগারটা এখানে আমি সংক্ষেপে বলে যাই। পরের ফিগারটা যেটা বলছে সেটা হচ্ছে যে তোমার কখন অ্যাটমিক পজিশনের কারণে, ধরো একই একটা সেলের মধ্যে একই নাম্বারের অ্যাটম থাকবে, মানে আসলে আমরা দেখবো যে ইন্টেন্সিটি বেশি কম বেশি পাবো ডিপেন্ড করবে হচ্ছে যে এটা তোমার নাম্বার অফ অ্যাটম যদি তোমার যদি বেশি থাকে, তাহলে ডিফ্লেকশন প্লেন যদি বেশি থাকে তখন আমরা সেই হিসাবে পাবো। কিন্তু একই অ্যাটমিক নাম্বারের এই হয়েও, অ্যাটমিক নাম্বার মানে কি, একটা ক্রিস্টালের মধ্যে একই নাম্বারের অ্যাটম থেকেও অনলি ডিফারেন্ট পজিশনের জন্য দেখা যাচ্ছে যে কোথাও থেকে ডিফ্লেকশন হবে আর কোথাও থেকে হবে না। এটার একটা খুব গুড একটা এক্সাম্পল হচ্ছে এরকম, তোমরা এই দুটো ক্রিস্টালকে তোমরা চিনো, একটা হচ্ছে বেস সেন্টার কিউবিক, দেখো বেস সেন্টার, এটা অল দ্য কর্নার্স কি করা যায়, একটা করে তোমার ইয়া আছে, এই অ্যাটম আছে, আর এখানে বেজে দেখো এখানে একটা অ্যাটম, এখানে একটা অ্যাটম। আর এটা হচ্ছে বডি সেন্টার, এটাও সব কর্নারে তোমার একটা করে অ্যাটম আছে, আর বডি প্যাকের ভিতরে একটা বসে আছে। তুমি যদি নাম্বার অফ অ্যাটম কাউন্ট করো তাহলে বডি সেন্টারে কয়টা অ্যাটম আছে বলো টোটাল, তাড়াতাড়ি বলো। বডি সেন্টারে কয়টা অ্যাটম আছে? দুটো। আর বেস সেন্টারে কয়টা আছে? দুটো, তাই না? এই দেখো দুটো হওয়ার কারণে এখন তুমি যখন ডিফ্লেকশনে আমরা এই পরে এই বডি সেন্টারের জন্য জন্য এই প্রথম ফিগারটা, নিচের প্রথম ফিগারটা দেখো, ওয়ান রেটা দেখো, এই এক্স বিমটা এই অ্যাটমের উপর পড়ে ডিফ্লেক্টেড হয়ে এই ওয়ান প্রাইম হলো, এবং সেকেন্ড অ্যাটমে যে আরেকটা এক্স রে এখানে পড়ে এখানে হলো। এখন তুমি যদি পাথ ডিফারেন্স ধরো তাহলে এখানে সিঙ্গেল ল্যাম্ডা, আলটিমেটলি এটা যখন ডিফ্লেক্টেড হয়ে গেল 1.12 বিটুইন, এখানে কি হচ্ছে এই বিটুইন দ্য 1.12 দ্য ফেজ ডিফারেন্স ইজ সিঙ্গেল অ্যাটম, সিঙ্গেল ল্যাম্ডা। তার মানে তুমি বলতে পারো যে এটা হচ্ছে ইনফেজে আছে এবং এই ক্রিস্টাল থেকে তোমার ডিফ্লেকশনটা হবে, ডিফ্লেকশন। এখন তুমি যদি আসো এই বডি সেন্টারের ক্ষেত্রে একই অ্যাটমিক নাম্বার, কিন্তু দেখা যাচ্ছে কি এদিক দিকে বিম আসছে যাচ্ছে এদিকে ওয়ান প্রাইমটা, তারপর তুমি দেখো এখানে
যেটা আসতেছে এই 3 প্রাইম আর একটা হচ্ছে 2 প্রাইম। দেখো এখন তুমি যদি 1 প্রাইম এবং 3 প্রাইম যদি কনসিডার করো তাহলে তুমি দেখবা হচ্ছে যে কি এই যে এখানে ল্যামডা বাই হাফ হবে, অর্থাৎ এখানে এবিসি যা হবে ডিএফ হাফ। তার মানে 1 আর 2 এর মধ্যে তোমার ইয়া হয়ে যাচ্ছে, ফেজ ডিফারেন্স হচ্ছে ল্যামডা বাই 2, অর্থাৎ জাস্ট অপোজিট। অপোজিট কিনা বলো, রেসপন্স করো, কথা বলো। Yes sir. জি স্যার। অপোজিট না, তাহলে অপোজিট যদি হয়ে যায় ফেজ ডিফারেন্স তখন কি হবে? এটা কি ডিফ্লেকশন হবে না এটা জিরো হয়ে যাবে? স্যার ক্যান্সেল আউট করে দিবে। ক্যান্সেল আউট করে যায়। তার মানে তুমি আলটিমেট এখানে কোনো ডিফ্লেকশন, কারণ হচ্ছে এরপরে 2 4 এর সাথে করবে, এরপরে 5 6 এর সাথে করবে, এবার আলটিমেটলি তোমার অনেকগুলো অ্যাটম থেকে হলেও কিন্তু ফাইনালি তুমি কোনো ইন্টেন্সিটি পাবে না, সব জিরো হয়ে যাচ্ছে। আর এখানে হচ্ছে কি 1 ল্যামডা এর পরের ল্যামডা আসলে সেখান থেকে হবে, এখান থেকে সেখান থেকে, তার মানে তুমি এখানে ডিফ্লেকশন দিয়ে পাবা। এই স্লাইডে এটা হচ্ছে যে মেইন বোঝানো হচ্ছে যে অ্যাটমিক পজিশনের কারণে দেখা যাচ্ছে যে একই অ্যাটমিক নাম্বার থাকার পরেও মানে অ্যাটমিক নাম্বার